এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার পূর্বে মাঠ হতে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মঠ লেনে, নম্বরটা ঠিক মনে নেই, তবে বাড়িটা চিনি। তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলল, এসো হে এসো, দেখা নেই বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্পগুজবের পরে উঠতে যাচ্ছি, এমন সময় ঘোর বৃষ্টি নামল। তারানাথ আমায় এই অবস্থায় উঠতে দিল না। আমি দেখলাম বৃষ্টি হঠাৎ থামবে না। তারানাথের বৈঠকখানায় বসে আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝি আমার ঘরে এসে ভিড় করবে। কেউ না আসলেও মনের ভাব এইরূপ থাকে, কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এ বৃষ্টি মাথায় কেউই আসবে না। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের বাসায় গিয়েও সেদিন মনে হলো আমরা দুজনে ছাড়া সারা কলকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব বদলে গেল। এদিকে সন্ধ্যাও নামল। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলার ও শোনার প্রবৃত্তি উভয়েরই জাগল। ঘোর বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ওবেলাকার বাস দুর্ঘটনা প্রভৃতি নানারূপ কথা বলতে বলতে হঠাৎ কোন সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম তা খেয়াল ছিল না। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হলেও সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না। বহু নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করেছে এ কথা বলাই বাহুল্য। সুতরাং তার মুখ হতে এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনব, এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিকই ছিল। কিন্তু তার পরিবর্তে সে এ সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করল, তার জন্য সত্যি বলছি আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখে বা তাহার মুখে কথা শুনে আমার মনে হচ্ছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চেপে রেখেছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলতে গিয়ে যেন কি একটা কথা বলি বলি করেও বলেনি। আজ বুঝলাম তারানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন, কারোর কাছেই বলেনি। হয়তো সেগুলি ঠিক বলবার কথাও নয়, কারণ সে কথা বলা তাহার পক্ষে কষ্টকর স্মৃতির পুনরুত্থান মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব কথা বিশ্বাস করানোও শক্ত। জ্যোতিষী মশাইকে জিজ্ঞাসা করলাম, আপনার নিশ্চয়ই এ সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে, কি বলেন? তারানাথ বলল, অভিজ্ঞতা একটা আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা নিছক স্বপ্ন বলেই মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়ে বললাম, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো। ও ঢের শুনেছি। তারানাথ হেসে বলল, ঢের শোনোনি হে, শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেত মেয়ে। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারোর কাছে বলিনি। ঠিক এই সময় বাড়ির ভিতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি দুপেয়ালা গরম চা ও দুখানে করে পরোটা ও আলু ভাজা আনলো। চারি 10 বছরের মেয়ে। তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। আমায় বলল, কাকাবাবু, আমার কাপড়ের লেসের ছবিটা কোথায়? চারির কাছে কথা দিয়েছিলাম ধর্মতলার দোকান থেকে তার উল বোনার জন্য একটা ছবির ও প্যাটার্নের নকশা কিনে দেব। বললাম, আজ ফুটবলের ভিড় ছিল, কাল এনে দেব ঠিক। চারি দাঁড়িয়েছিল। তারানাথ বলে উঠল, যা, তুই এখন চলে যা, দুটো পান নিয়ে আয় বরং। মেয়ে চলে গেলে আমার দিকে চেয়ে এসে বলল, ছি
ছেলেপিলের সামনে সেসব গল্প? চাটা বরং খেয়ে নাও, পরোটা খানা না না ফেলতে পারবে না, তোমরা এখন ইয়ং ম্যান, খাওয়ার বয়স। এক কাজ করো, বৃষ্টির জলেই হাতটা ধুয়ে ফেলো। চা পানের পর তারানাথ বলতে আরম্ভ করলো। বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিল, তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরেই। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারিনি। এটা পাগলির কথা থেকে বুঝেছিলাম। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে, গুরু খুঁজতে লাগলুম। খুঁজলে কি হবে, ও পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময়ে বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দুটো মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথমত, ধনী জ্বালানো সাধকদের মধ্যে 99% জনই ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে বেচা কেনার বস্তু মাত্র। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীনে। দ্বিতীয়ত, সাধারণ মানুষ অত্যন্ত বোকা, এদের ঠকানো খুবই সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক ওসব কথা। আমি ধনী জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলুম, ইন্স্যুরেন্সের দালাল দেখলুম, দৈবী ঔষধের মাদুলি বিক্রেতাকে দেখলুম, সাধু বেশি ভিক্ষুককে দেখলুম, সত্যিকারের সাধু একটাও দেখলুম না। এই অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে আশ্রয় নিয়েছি। তখন শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি, এমন সময় একজন শ্যামবর্ণ ঋজু ও দীর্ঘাকৃতি পৌর সাধু দেখি পটলি বগলে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলুম। সাধুটি বেশ মিষ্টভাষী, বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেলুম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বললেন, যে কথাটি পাগলিও বলেছিল। ওহে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না রে। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে দেখছি। সংসার ধর্ম করগে যা দেখিনি। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, 5টা নরমুণ্ড পেতে তৈরি। সাধু প্রত্যেক রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলুম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম, এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগে রইলাম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরের কুসুমবনি বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলুম সাধুটি নাকি বড় একজন তান্ত্রিক, অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার আছে। তবে পাকলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানে তেমনই ভয় দেখালে। বললে, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি, ওরা সব পারে। একটু সাবধান হয়ে চলো, নইলে বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝলুম। গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না চারিদিকে। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে যেন পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন নদী তীরের জঙ্গলে? কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলুম। অল্প দূরে গিয়েই যা দেখলুম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলুম। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী
এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেবের কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সেই মেয়েটি এলেই বা কেমন করে? একাই নির্জন জায়গায়। যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমার অস্তিত্ব টের পাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিনটা চলে এলুম। তার পরদিন রাত্রে আমি আর ঘুমালাম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতের সেই মানুষটি আজও এসেছে। রাতের আকাশ ফর্সা হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন একটা জিনিস লক্ষ্য করলাম। যে মেয়ে মানুষটার সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের। সে যে ঠিক কোন দেশের কাপড় পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, আবার না জাপানি কিমোনো। যদিও অজানা, তবে ভারী চমৎকার মানিয়েছে বটে। সেদিন আরও একটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যেই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার একথা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথাটা আবছাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটা ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে? কিন্তু পরদিন রাত্রে এক সময় আর শুয়ে থাকতে পারলাম না। নিশ্চিন্ত মনে উঠে যেতেই হলো। সেদিন আরও একটা জিনিস লক্ষ্য করলাম। মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এই কদিনে এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। এই রকম চলল আরও দিন 10-12। তারপরে সাধুর ডাক এলো বরাকর না কোডারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি সব শান্তি সত্যায়ন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। 2 দিন পরে তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোসামত করে নিয়ে গেলেন। মনে ভাবলুম এ আর কিছু নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রেও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোথাও বস্তি নেই। মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়েও নয়। আমি অনেকবারই দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী, তেমন তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরন পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাত্রে আসে কিনা। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোমান্স, তার তখন যে আমার যথেষ্টই ছিল, এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো। এ ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার পড়ে না যাই। তখন আমি অপরিণত বুদ্ধি নির্বোধ যুবক মাত্র। তখন গুণা করেও যদি জানতাম অজ্ঞাত সারি কি ব্যাপারের সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাতিম তলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? তা নয়, ও আমার অদৃষ্টের লিপি। সে রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিলাম? হে যাক ও কথা। রাত ক্রমে গভীর হলো। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনে বরাকর নদী, 2 পাড়েই শিলাখণ্ড ছড়ানো। তার ওপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন। আমি যেখানে বসে আছি, আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম।
আমার সামনে সেই মেয়েটি এসে দাঁড়িয়েছে এমন নিঃশব্দে, এমন অতর্কিতভাবে যে আমি একেবারেই কিছু টের পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জোছনা ওঠা শিলাবৃষ্টিত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছিলাম। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়, মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথাও নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে সেখানে 8 সেকেন্ড আগেও কেউ ছিল না, আমি জানি। 8 সেকেন্ড পরেই সেখানে জলজান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকলো বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ, আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল তারপর আর 1 সেকেন্ড। তারপরে কি ঘটল আমি আর কিছুই জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন গায়ে হাতে ভীষণ ব্যথা, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীরটা এতই খারাপ। পরদিন কিছু না খেয়ে শুয়েই রইলাম সারাটা দিন, আর কেবলই কাল রাত্রের কথাটা ভাবছি। মেয়েটি কে? কি করে এমন নিঃশব্দে অতর্কিতে এখানে এলো? এ তো একেবারে অসম্ভব। অসামান্য রূপসী যে মেয়েটি, অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই তা আমি দেখে নিয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করেও সারা দিনটা আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচুরি এবং একটা মোটা সুতির চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন? ওটো, জিনিসগুলো রেখে দাও দেখিনি। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুটলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে? কি অসুখ বিসুখ নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কারখানা কিরকম তাই সবিস্তারে বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? অমন মন মরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা, এ পথে কি নামলেই নামা যায় রে বাপু? বড় কঠিন পথ। সেই রাত্রে আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না, অচৈতন্য হয়ে রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিয়রে বসে আছেন। বোধহয় তারই সেবা যত্নে এবং দয়ায় ক্রমে সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কিনা কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপু? এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাত্রে?